যে একটা বিপুল সংখ্যক মানুষকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। সব মিলিয়ে ৬০ লক্ষ নয়, আমার ধারণা এইটা সব মিলিয়ে প্রায় যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে এবং যাদের বিচার শেষ হলো তারা কি বৈধতা পেল নাকি তাদের সবার নাম বাদ গেল? যে ৬০ লক্ষের মধ্যে এখনো পর্যন্ত ১৭ লক্ষ ভোটারের নাম, এই ৬৩% মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রী বা বিধায়ক বা সাধারণ মানুষও যদি তারা কেউ ভোটে দাঁড়াতে চান, মন্ত্রী এবং বিধায়কদের নাম বাদ পড়েছে। তাদের নামগুলো আমি একটা একটা করে বলি। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডায় স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা এর মধ্যেই জেনেছেন যে পশ্চিমবাংলায় ভোট ঘোষণা হয়ে গেছে। ১৩ই এপ্রিল এবং ২৯শে এপ্রিল পশ্চিমবাংলায় এই দুটো দিনে ভোট হবে। এবং এইরকম একটি ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠেছে যে ৬০ লক্ষ মানুষকে বিবেচনাধীন রেখে এই প্রথম বোধহয় ভারতীয় সংসদীয় ইতিহাসে এই প্রথম বোধহয় এরকম একটি ভোট হচ্ছে, যেটা প্রায় নজিরবিহীন বলা যায়। এবং প্রথম দফায় যে ২৩শে এপ্রিল যে ভোট হবে, যে ১৫২টি কেন্দ্রে, সেই ১৫২টি ক্ষেত্রে এরকম বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৩৮ লক্ষ, সঠিকভাবে বললে ৩৭,৯৮,৪১০ জন ভোটার, যারা এখনো জানেন না তারা ভোট দিতে পারবেন কি পারবেন না। এইরকম একটা পরিস্থিতিতে একটা ভোট হচ্ছে, যে ভোটটাতে কি হবে, কি তার সত্যিকারের সেই ভোটটা জনমতের প্রতিফলন হবে কিনা, সেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রবল সংশয় দেখা দিয়েছে। এই বিষয়টিকে নিয়ে আজকে আমরা এই আলোচনা শুরু করতে চলেছি। আজকে আমাদের এই খোলা আড্ডায় রয়েছেন কাজী গোলাম গাউস সিদ্দিকী। কাজীদা হচ্ছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এবং কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক, এবং নির্বাচন সম্পর্কে তিনি যথেষ্ট খোঁজ খবর রাখেন। আনন্দবাজারে আমার সহকর্মী ছিলেন, তিনি তখন নির্বাচন কমিশনের যে বিট, সেটা তিনি দীর্ঘদিন ধরে কভার করেছেন। অতএব নির্বাচনটা তিনি খুব ভালো বোঝেন বলেই আমরা সবাই তাকে ব্যক্তিগতভাবে জানি। কাজীদা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে চলেছি। সেটা হচ্ছে যে আপনার কাছে জানতে চাইবো যে এইভাবে কি একটা ভোট করা সম্ভব? এরকম ভারতীয় সংসদীয় একটা ইতিহাসে এরকম একটা নজিরবিহীন ভাবে কি ভোট করা যায়? আপনি কি বলেন কাজীদা? আপনাকে এবং শ্রোতা বন্ধুদের আমি আমার সশ্রদ্ধ শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা দিয়ে শেষ করলেন আমি সেটা থেকে শুরু করি। গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে বয়স্ক এবং দেশীয়, বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে 18 বছর বয়স এবং তারা ভারতীয়, তাদের মতদানের নিশ্চয়তা দিতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার প্রতিষ্ঠিত হবে। তো যেখানে মাত্র 7 কোটি ভোটার, তার মধ্যে 60 লক্ষ বিবেচনাধীন, এবং যে 63 লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছে, তাদের মধ্যেও প্রচুর মানুষ যারা নাম পুনরায় নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। বিশেষ করে যে একটা বিপুল সংখ্যক মানুষকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। 1.5 লক্ষ বা নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 ভরা হচ্ছে, সেখানে 5 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হচ্ছে, এবং যারা এরকম বাদ পড়েছেন তারা আবার নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছেন। সব মিলিয়ে 60 লক্ষ নয়, আমার ধারণা এইটা সব মিলিয়ে প্রায় 70 থেকে 80 লক্ষ মানুষ, যাদের বাদ দিয়ে হয়তো বা ভোটটা হবে। আমি বাদ দিয়ে এই জন্যই বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে ভোটের আগের দিন পর্যন্ত নির্বাচন কমিশন যাদের বৈধ ভোটার বলে ঘোষণা করবে, কলকাতা হাইকোর্টের বিচারপতির সম্মতির ভিত্তিতে তিনি গিয়ে ভোট দিতে পারবেন। এরা কেউ জানে না। বলা হচ্ছিল যে যেমন যেমন ভোটারদের বিচারকরা বিচার করে সিদ্ধান্তে আসবেন, তেমনি তেমনি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। 28 তারিখ থেকে
28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তারপর আজ 16 তারিখ, 16টা দিন পেরিয়ে গেছে। আমরা কেউ জানি না কতজনের বিচার সম্পন্ন হলো এবং বিচার শেষ হতে কতদিন লাগবে শেষ পর্যন্ত, এবং যাদের বিচার শেষ হলো তারা কি বৈধতা পেল নাকি তাদের সবার নাম বাদ গেল? দৈনিক যে সংবাদপত্র দাবি করেছে, লুকিয়ে থাকা কাজীদা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, একটি দৈনিক সংবাদপত্র দাবি করেছে যে তাদের সূত্রের যে 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 17 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে, 17 লক্ষ ভোটারের মামলা নিষ্পত্তি হয়েছে। অতএব বলা যেতে পারে বিচারাধীন তালিকা থেকে 60 লক্ষ থেকে 17 লক্ষ কমেছে মাত্র। 17 লক্ষ কমেছে ঠিকই, কিন্তু তারা কি, তাদের অবস্থানটা কি কেউ তো জানে না। না, তা জানা সেটা যায় তো জানানোর কথা ছিল। যাই হোক, সময় কিন্তু আছে। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ নই। হয়তোবা বেশিরভাগ মানুষই সুযোগ পাবেন, অথবা বিচারকরা যদি মনে করেন যে না তারা যোগ্য নন তাহলে বাদ যাবেন। হুম। যাই হোক, এই 60 লক্ষের একটা সমাধান বেশিরভাগটাই আশা করা যায় হয়ে যাবে। তারপরেও প্রশ্ন থাকবে, যদি না থাকে, যদি 1 লক্ষ ভোটারও বাদ যায়, তাহলে কি নির্বাচনটা বৈধতা পাওয়া উচিত হবে? কারণ নির্বাচন কমিশন বলছেন প্রত্যেক ইলিজিবলকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে, কোনো তাদের বৈধ যোগ্য ভোটারকে ভোট তারা দেওয়ার। বাদ দিতে পারে না, তারা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টও তার বারবার মন্তব্য করেছেন যে নাগরিক অধিকার হচ্ছে সর্বপ্রথম গ্রাহ্য। তাহলে 1 লক্ষ ভোটার যদি বিবেচনাধীন অবস্থায় পড়ে থাকেন, তাহলে সেই মানুষগুলোর শুধু ভোটাধিকার গেল না, তারা যে ভোটের ফলটিকে প্রভাবিত করতে পারতেন, যাতে কোনো একটা রাজনৈতিক দল হয়তো ক্ষমতায় আসতো অথবা একটা রাজনৈতিক দলের গুটি উল্টে যেতে পারত, সেটা তো হলো না। আরো একটা মজার কথা হচ্ছে, আমি জানেন আপনারা সবাই, সেটা হচ্ছে যে আমাদের 3জন মন্ত্রী, শশী পাঁজা, গোলাম রব্বানী এবং জাকির হোসেন, এরা 3জনই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রায় প্রত্যেকেই দীর্ঘদিন মন্ত্রী আছেন। এছাড়াও আরো 6জন বিধায়ক যারা একাধিকবার ভোটে জিতেছেন, সেই সব লোকদের কি হবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমিও যা ভোটার হিসেবে একজন মন্ত্রীও তাই, একজন বিধায়কও তাই। ঠিক। অবশ্যই আমি আপনার সাথে একমত, কিন্তু মনে রাখতে হবে ভারতের নির্বাচন ব্যবস্থায় যারা গুরুত্বপূর্ণ পদে থাকেন তাদের প্রভাব নিজস্ব এলাকায় যেমন তেমনি অন্য এলাকায় প্রভাবিত হয়, অর্থাৎ তারা রাজনৈতিক দিক থেকে নিজেদের দলের পক্ষে ভোট আনতে পারেন। মানে কাজীদা আপনি আমরা যেটা বলছেন, কাজীদা আপনি আবার একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে এই যে প্রথম দফায় যদি 23শে এপ্রিলের ভোটের কথা আমরা ভাবি, যেখানে প্রায় 38 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন আছে, প্রায় মোট ভোটার মানে টোটাল 60 লক্ষের প্রায় 63% প্রথম দফাতেই বিবেচনাধীনের তালিকায় রয়েছে। এই 63%-এর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রী বা বিধায়ক বা সাধারণ মানুষও যদি তারা কেউ ভোটে দাঁড়াতে চান, তারা কিন্তু ভোটে পারবেন দাঁড়ানোর না, সুযোগ থেকে বঞ্চিত হবেন, হতে পারে না, আমি কারণ সেটাই বলছি। যে কোনো যিনি প্রতিদ্বন্দ্বিতার আসরে নামুন, প্রথম ফেজে তার ভোটার তালিকায় নামটা আসতে হবে 6 এপ্রিলের আগে, কারণ 6 এপ্রিল থেকে মনোনয়নপত্র শেষ দিন। তাহলে মনোনয়নপত্র আপনি জমা দিতে পারেন না যদি আপনি ভারতীয় নাগরিক, তার কোনো যোগ্য প্রমাণ না থাকে আপনার কাছে।
আর তার ভোটার প্রমাণের তালিকায় তার অন্যতম নাম না থাকে আর কি, হ্যাঁ ভোটার তালিকায়। হুম। ভোটার কার্ড। তেমনি যারা সেকেন্ড ফেজে দেবেন মনোনয়ন, তাদের 9 এপ্রিল, মাত্র 3 দিনের ডিফারেন্স, 9 এপ্রিলের মধ্যে তাদের নাম আসতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবটা তো বাস্তবই। আপনি যদি দেখেন যেসব সাংসদ, কি বলবো, মন্ত্রী এবং বিধায়কদের নাম বাদ পড়েছে, তাদের নামগুলো আমি একটা একটা করে বলি। গোলাম রব্বানী, ইনি হচ্ছেন দিনাজপুরের গোয়ালপুকুরের বিধায়ক, শুধু বিধায়ক না, দুবারের 2 দফার মন্ত্রী, 10 বছরের মন্ত্রী। তারপর হচ্ছে শশী পাঁজা, শশী পাঁজাও 2 বছরের মন্ত্রী, 2 টার্মের মন্ত্রী। জাকির হোসেন, জাকির হোসেনও 2018 সাল থেকে মন্ত্রী। এরপর দেখুন, এরা হচ্ছেন, জাকির হোসেন হচ্ছে জঙ্গিপুর, শশী পাঁজা হচ্ছেন শ্যামপুকুর, কলকাতা। আর বাকিগুলো যদি দেখেন আপনি, বাইরন বিশ্বাস সাগরদিঘি মানে মুর্শিদাবাদ, রাজ্জাক শেখ টিএমসি, তিনি হচ্ছেন জলঙ্গি মানে মুর্শিদাবাদ। তায়েব হোসেন কুমারগঞ্জ, সাউথ দিনাজপুর। রফিক রহমান টিএমসি, ইনি হচ্ছেন আমডাঙ্গার। আর সাথী খন্দকার, ইনি হচ্ছেন হুগলি চাপদানি। তাহলে আমরা যদি দেখি, একজন মাত্র অমুসলিম মন্ত্রী বাদ পড়েছে, মানে বিচারাধীন, 2জন মুসলিম মন্ত্রী, এবং বাকি সব প্রার্থী হচ্ছে মুসলিম। এবং তারা কোথায়? প্রত্যেকটা মুসলিম জন অধ্যুষিত এলাকায়। সবচেয়ে মজা হচ্ছে সাথী খন্দকারের কথা যদি আমি বলি, সাথী হচ্ছেন 3বারের বিধায়ক, তার পৈতৃক পদবি হচ্ছে দত্ত, তিনি এখন খন্দকার, অতএব তিনি সাবজেক্ট। নির্বাচন কমিশনের এক অদ্ভুত জিনিস। এবং যদি দেখেন যে 3টে বাদ দিলে বাকি সবগুলোই হচ্ছে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচনে এরা প্রতিদ্বন্দ্বিতা করে এসছেন, জিতে এসেছেন। এদের ক্ষেত্রে কিন্তু আমি এখন পর্যন্ত যেসব আইনজীবীদের সাথে, তাতে আমি যেটুকু জানতে পেরেছি, যে এই যে বিচারাধীন যারা আছেন, তাদের ক্ষেত্রে কোনো সাংসদ বা বিধায়ক তার কোনো প্রায়োরিটি পাওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ তারা মনোনয়ন দেবেন বলে যদি কোনো আবেদন করেন, সেক্ষেত্রে তাদের ভাগ্য নির্ধারণটা বিচারকরা কবে করবেন সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর। এবং এরকম আবেদন করার কোনো স্কোপ এখন পর্যন্ত, তাদের চাইলেই হ্যাঁ, আগে করে দিতে এখন পর্যন্ত পারবেন না। তো স্বভাবতই একটা প্রশ্ন থেকেই যায়। এর আগেও আমরা দেখেছি, নির্বাচনের সময় নির্বাচন কমিশন মুখ্য সচিব সরিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছেন। কিন্তু অদ্ভুত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই দিনে 2জনকে সর্বোচ্চ পদাধিকারীকে সরিয়ে দেওয়া হলো, জাস্ট যেদিন নির্বাচন ঘোষণা হলো সেই দিন। মানে সেখানেও তো একটা ইন্টেনশনের প্রশ্ন চলে আসে। কাজীদা, একটা আমার এখানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই তারা যেহেতু দায়িত্ব পেয়ে গেল, এবং তারা সঙ্গে সঙ্গে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল, আপনি যে সম্ভাবনার কথা বলছেন সে সম্ভাবনাটা হতেই পারে যে তারা যেহেতু এখনকার রাজ্য সরকারের শাসক দলের নির্বাচিত, তাই তারা শাসক দলের পক্ষে হয়ে কাজ করতেন বলে নির্বাচন কমিশন হয়তো মনে করছেন। কিন্তু এমনও তো হতে পারে তারা তারা তো আইএএস অফিসার, তারা তো আমলা, তারা যে নিরপেক্ষভাবে কাজ করতেন না, এটা নির্বাচন কমিশন আগে থেকে কি করে জানলেন? সাধারণ, তাই আমি সেই কথাটাই বলছিলাম যে সাধারণ দেখা যায় যে নির্বাচন ঘোষণা হওয়ার পর সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই রাজ্যের সরকারি কর্মচারীদের মুভমেন্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ক্ষেত্রে আমি জানি না তারা আগে থেকে কি মুভমেন্ট দেখেছেন, আমি জানি না।
নন্দিনী চক্রবর্তীর ক্ষেত্রে যেহেতু তিনি রাজ্যের মুখ্য সচিব এবং তিনি বিচারাধীন, আমি জানি না নির্বাচন কমিশন মনে করেছে কিনা যে নন্দিনী চক্রবর্তী হয়তোবা ভারতীয় নাগরিক নয়, তাই নির্বাচন পরিচালনা করতে পারে না, তাই সরিয়ে দিয়েছে কিনা। দিলেন তার নন্দিনী চক্রবর্তী আমাদের মুখ্য সচিব, তার নাম বিচারাধীন তালিকায় রয়েছে, বিচারাধীন। এবং আমি যাই না, তিনি আইএএস অফিসার, দীর্ঘ কাজ করে আজকে আমাদের রাজ্যের সব থেকে বড় পদে তিনি এখন এই মুহূর্তে রয়েছেন, সব থেকে বড় পদে মুখ্য সচিব, মানে তিনি রাজ্য চালাবেন আর কি। হ্যাঁ, তিনি তিনি প্রশাসনিক প্রধান, সব সিদ্ধান্ত তাকে। হ্যাঁ, তো এটা খুব বিচিত্র তথ্য। যাই হোক, জানি না এটা এই তথ্যটা নিয়ে কোনো আগামী দিনে কোনো আলোচনা হবে কিনা। আমরা যেটা আপনি খুব 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 ইন্টারেস্টিং দুটো তথ্য বললেন। একটা হচ্ছে যে যারা কেউ যদি এই বিচারাধীন তালিকায় থাকে, তাদের মধ্যে কেউ যদি ভোটে দাঁড়াতে চান, তার নাগরিক সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, তাহলে সেখানে তিনি কি করবেন, সেটা তিনি কি করে প্রয়োগ করবেন। এবং দ্বিতীয়ত যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে হঠাৎ এরকম ভাবে দুজন খুব সর্বোচ্চ পদাধিকারীকে নির্বাচন কমিশন হঠাৎ সরিয়ে দেওয়ার কি যৌক্তিকতা, সেটা এখনো পর্যন্ত তা বোঝা গেল না। তারা যদি তাদের কাজের মাধ্যমে এটা এখন বোঝাতেন যে তারা আগামী কিছুদিন ধরে তারা এমন কোনো কাজ করছেন যে নির্বাচন কমিশনের নির্দেশ মানছেন না, বা কোনো কারণে তাদের মনে হচ্ছে যে তিনি অন্য কোনো ভাবে তাদের সঙ্গে সহযোগিতা করছেন না, সেরকম কোনো আশঙ্কা দেখা দিলে সরিয়ে দেওয়ার একটা, বা কোনো রকম কোনো ইঙ্গিত পাওয়া গেলে সেটা সরিয়ে দেওয়া যেতে পারত। কিন্তু তার আগেই তাদের সরিয়ে দেওয়ার একটা প্রশ্নের চিহ্ন দেখা দিল। এবং এক্ষেত্রে আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ তোলার জায়গাও তৈরি হয়ে গেল যে তাহলে কি পুরোপুরি নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনকে ধরে, এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই পদে ছিলেন না, 1-1.5 মাস এসছেন। এবং যে কোনো নির্বাচনে একটা বলা হয় লেভেল গ্রাউন্ড দেওয়ার কথা। তো নির্বাচন কমিশন ক্রমশ আনইভেন করতে থাকে, নির্বাচন প্রশ্ন উঠবে। এবং আমি আপনাকে বলছি যে আপনি যদি দেখেন গণেশ কুমারের আমলে, মুখ্য নির্বাচন কমিশনারের আমলে, যে ভোট ঘোষণা হয় ঠিক যেদিন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যে গিয়ে তার শেষ উদ্বোধনটি কিংবা ঘোষণাটি করে আসেন, তারপরের দিন নির্বাচন কমিশন 3 দিন আগে ঘুরে গেছে। আমরা আগের যদি সমস্ত নির্বাচনে দেখি, তাহলে আমরা দেখব যে নির্বাচন কমিশন ঘুরে যাওয়ার 1.5 দিনের মাথায় ইলেকশন ডিক্লেয়ার হয়। আমাদের গণেশ কুমারের আমলে সেটা হয় না, সেটা হয় প্রধানমন্ত্রী শেষ ঘোষণা করার বা করার পর। বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে 60 লক্ষর মধ্যে এখনো প্রায় ধরুন প্রায় এখনো 36 লক্ষ প্রায় এখনো পর্যন্ত, যদি আমরা হিসেবটা মোটামুটি ওই সংবাদপত্রের সূত্র মেনে নিই, তাহলে প্রায় 36 লক্ষ ভোটারের বিচার প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। এবং এই 36 লক্ষের মধ্যে প্রচুর সরকারি কর্মী রয়েছেন যারা ভোটের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কথা ছিল, প্রত্যেকবারই তারা করে এসেছেন। তো এই যে প্রথম দফা এবং এই বাকি দ্বিতীয় দফায়, তাহলে এই বিপুল পরিমাণ মানুষদের কি এবার ভোট প্রক্রিয়ায় বাইরে থাকতে হবে? এই সরকারি কর্মীদের অনেক বিএলওর নাম বাদ গেছে, এটা আমরা দেখেছি। আইনসঙ্গত ভাবে তাই হওয়ার কথা, যেহেতু তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্নটা তোলা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত এইরকম আমরা জানি না যে এআরওকে বিচারাধীন অবস্থায় রাখা হচ্ছে, যে বিএলওকে বিচারাধীন অবস্থায় রাখা হচ্ছে, যে তাদের নির্বাচন কমিশন মুখ্য সচিবের মতন সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন, এটা যেমন ঠিক, তেমনি তার যে পরিকাঠামো, একদম প্রত্যন্ত বুথ লেভেল পর্যন্ত যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর যোগান কিন্তু রাজ্য সরকারই তারাই থাকেন। যদিও এবারে
বলা হচ্ছে অনেক নাকি এক্সট্রা লোক আসবেন, মাইক্রো অবজারভার আসবেন, অন্য রাজ্য থেকেও আসবেন লোক, আসুন, কিন্তু বুথে দাঁড়িয়ে মাইক্রো অবজারভার দেখতে পারেন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু বুথে আঙুলের কালি লাগানোটা তো রাজ্য সরকারি কর্মচারীকে করতে হবে। যদি বিপুল সংখ্যক সরকারি কর্মচারী আজকে কোশ্চেন মার্কে থাকেন, তাদের দিয়ে নির্বাচন করানোটা কি বৈধ নির্বাচন হবে? এরপরে যে প্রশ্নটা আমার রয়েছে আপনার কাছে, সেটা হচ্ছে যে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বারবারই বলেছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এবং ভোটের দিন ঘোষণা হলে আমরা পরিস্থিতি খতিয়ে দেখব। এখন দিন ঘোষণা হয়ে গেছে, এবার নিশ্চয়ই তারা পরিস্থিতি খতিয়ে দেখবেন। আহ, এর মধ্যে তারা যে কথাটা বলেছিলেন যে যারা বিচারাধীন অবস্থা থেকে বাদ চলে যাচ্ছে তাদের জন্য ট্রাইব্যুনাল করা হবে, ট্রাইব্যুনাল করে তাদের কেসটা দেখা হবে। তো এইটা করতে করতেই যদি ভোট চলে আসে, মানে যে 36 লক্ষ লোকের নাম এখনো দেখাই হয়নি, তাদের বিচারাধীন অবস্থায় যাদের বিচার করাই যায়নি, সেই লোকগুলো করতে করতেই তো মাত্র কয়েকদিন আর বাকি আছে, তাতে সেটাই শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। এবং তারপরে তারা ট্রাইব্যুনালে কখন যাবেন? একটা সহজ কথা মাথায় রাখতে হবে আমাদের, এই মুহূর্তে কিন্তু কোনো রাজ্য সরকার নেই, মানে সরকার বা দলীয় কোনো সরকার নেই, হুম। মুখ্য সচিব, প্রধান। এখন এই যে ট্রাইব্যুনাল গঠন, খুব ভালো কথা, কলকাতা হাইকোর্টের বিচারপতি ইতিমধ্যেই নাকি 138 জনের তালিকা তৈরি করেছেন। আমি ধরে নিলাম যে উনি কালকেই ট্রাইব্যুনাল কার্যকর করার কথা বললেন, কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় যে সেই ট্রাইব্যুনালটা কেন্দ্রীয়ভাবে কলকাতায় হবে, নাকি জেলায় হবে, নাকি ব্লকে হবে। প্রথম কথা একটা। দ্বিতীয় হচ্ছে, যেখানেই হোক সেই ট্রাইব্যুনালের একটি বসার ঘর দিতে হবে, তার পরিকাঠামো দিতে হবে, এবং মাথায় রাখবেন যে এরা সবাই হাইকোর্টের বিচারপতি, অর্থাৎ আর্দালি দিতে হবে, সেই রকম যথাযোগ্য মর্যাদার কোর্ট রুম দিতে হবে, স্টাফ দিতে হবে যারা শুনবেন, যারা লিখবেন, যারা টাইপ করবেন, এতগুলো স্টাফ দিতে হবে। সেইটা কি এই সময়ের মধ্যে দেয়া সম্ভব? প্রশ্নটা হচ্ছে সময়। মাত্র মাত্র কয়েক সপ্তাহ বাকি যেখানে ভোটের, সেখানে এই নিষ্পত্তির করা এবং তারপরে ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া, দিয়ে ফাইনাল নিষ্পত্তিতে যাওয়া। কেননা আপনি আমাদের দেশের আইন অনুযায়ী কাউকেই একতরফা ভাবে সাজা দেওয়া যায় না, তার কথা শুনতে হবে, তার বক্তব্য শুনতে হবে। তো সেই জন্য ট্রাইব্যুনালে তাদের বক্তব্য অবশ্যই শুনে তবে তারা ফাইনালি বাদ যাবেন। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করে আশা করব যে এই 23শে এপ্রিলের মধ্যে সমস্ত কাজটা হবে? তার মধ্যে সেই ট্রাইব্যুনাল কার্যকর ভূমিকায় পৌঁছানোর কোনো অবস্থা এই মুহূর্তে রাজ্যে নেই। ফলে যারা যারা নাম বাদ যাবে, তাদের আমার ধারণা নির্বাচনের পরেই তাদের ট্রাইব্যুনালে যেতে হবে, তার আগে সম্ভাবনা এই মুহূর্তে নেই। আমি কয়েকজন ওই প্রাক্তন আমলা এবং লয়ারের সাথে কথা বললাম, তারাও একই যুক্তি দিয়েছেন। প্রথম কথা হচ্ছে যে আপনার এই 60 লক্ষ যে বিচার বিভাগীয় প্রক্রিয়া, সেটা কমপ্লিট হতে হবে। সেটা কবে কমপ্লিট হবে আমরা জানি না। তারপরে যাদের বাদ যাবে তাদের ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ। বাকিতে যারা হয়ে গেল তারা তার ট্রাইব্যুনালে যাবেন কেন? তারা যাবেন ট্রাইব্যুনালে। তো আমরা এখনো আজ 16 দিন পরেও জানতেই পারলাম না যে কজন বাদ গেলেন, কজন আবার ভোটার তালিকা অন্তর্ভুক্ত হলেন। সেটা আরো জানা একটা গেলে জিনিস, তো সেটা জানা গেলে এবং সেই তালিকা প্রকাশ হলে, ট্রাইব্যুনাল চালু হয়ে গেলে এখন থেকেই তারা যেতে পারতেন ট্রাইব্যুনালে। এখন থেকেই তারা হ্যাঁ সেই ট্রাইব্যুনালে, সুযোগ হ্যাঁ, সেই সুযোগটা তারা পেতে পাচ্ছেন না। পারতেন, এই সুযোগটা পাওয়ার আপাতত কোনো সম্ভাবনা অন্তত যারা অভিজ্ঞ মহল তারা দেখছেন না। আর একটা কথা শুধু মাথায় রাখতে হবে যে আপনি দেখেছেন বিশেষ করে মহারাষ্ট্রে, হরিয়ানার ক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও কিন্তু অজস্র নাম ঢুকেছে। সেটা ভিন রাজ্যের লোক। আমাদের রাজ্যে যারা
নাম বাদ গেছে, যারা মৃত ঘোষণা করেছে তারা যেমন আবেদন করেছেন, তেমনি এই যে ভিন রাজ্যের লোকরা আবেদন করে ভোটার তালিকার ভলিউম বাড়াচ্ছেন কি বাড়াচ্ছে না, এটাও কিন্তু জানার কোনো স্কোপ আপনার নেই। কারণ এই সুবাদে আপনি যেহেতু নামটা লিস্ট বেরোয়নি, ফলে আপনি 8 নম্বর ফর্ম দিয়ে 7 নম্বর ফর্ম দিয়ে তার নাম ডিলিট করার জায়গায় নেই। এবং এখানে আরেকটা জিনিস উঠে আসে এই প্রশ্নে। এটা একটা অভিযোগ আকারেই বিভিন্ন মহল থেকে এখন শোনা যাচ্ছে যে যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, সেখানে ভোট হচ্ছে 7 তারিখে, 7ই এপ্রিল, তাহলে কি একটা সুযোগ দেওয়া হলো 7 তারিখে ভোটের পর থেকে বহু লোক আমাদের রাজ্যে চলে এসে, ভুতুড়ে ভোটার বহু চলে আসবে এবং আমাদের রাজ্যে ভোট দেওয়া। ঠিক একই রকম ভাবে আপনি দেখুন কেরল এবং তামিলনাড়ুতেও ঠিক ভোটের প্যাটার্নটা সেরকম করা হয়েছে, যে কেরলে কেউ ভোট দেওয়ার পরে, কেরলের ভোট হয়ে যাওয়ার পরে তারা তামিলনাড়ুতে চলে এসে ভোট দিতে পারে। তো এটা কি একটা নির্দিষ্ট ভাবে পরিকল্পনার একটা অঙ্গ বলে বিভিন্ন অভিযোগ থেকে আসছে। कुछ 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 चुनावों से जो डेट आते हैं और दिए जाते हैं और जिस तरह से फेज बनाए जाते हैं, वो सब मुझे तो लगता है कि भाजपा के कन्वीनियंस से बनते हैं। আপনি এ ব্যাপারে কি মনে করেন, এরকম কি হওয়া সম্ভব? বিশেষ করে আসামের সঙ্গে আমাদের ভাষাগত, বিশেষ করে সীমানা রয়েছে উত্তরবঙ্গে বহু জায়গায়, সেখানে তো একই রকম পোশাক আশাক, ভাষা, সংস্কৃতি আসামের সঙ্গে। না, এই তো আমি জানি না রাহুল গান্ধী যে তথ্য দিয়েছেন সেগুলো সত্য কি মিথ্যা। তবে লিডার অব অপোজিশনটা ভারতের, তো স্বভাবত আমার মনে হয় যে তিনি খুব অবাস্তব তথ্য দেননি। এবং সেটা আমরা বিহারেও দেখেছি যে একজন 3 জায়গায় ভোট দিয়ে বেড়াচ্ছেন। আপনি বলছেন ভাষাগত, কিসের ভাষাগত সমস্যা? পশ্চিমবঙ্গে আপনি বাঙালি পাবেন, উড়িষ্যার মানুষ পাবেন যারা উড়িষ্যা ভাষায় কথা বলেন, অসমিয়া কথা পাবেন, আপনি তামিল পাবেন, হিন্দি পাবেন, সব ভাষার মানুষ আছে। তাহলে তো ভাষাগত যে কথা বলা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে যে ভিন রাজ্যের কতজনকে নিয়ে আসা হচ্ছে, এবং নিয়ে আসার ঘটনা যে আগে ঘটেছে তার অভিযোগ কিন্তু বারবার উঠেছে। এবং এই যে চূড়ান্ত ভোটার তালিকা মডেলের নাম এসে গেছে, এরকমও অভিযোগ উঠেছে, ব্রাজিল থেকে ছবি লাগানো অভিযোগ উঠেছে। তো আমার মনে হয় যে এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি, যে এরকম একটা অদ্ভুত নজিরবিহীন ঘটনা যা ভারতের ইতিহাসে কোনোদিন ঘটেনি, আমরা এই ভোটে সেটা দেখতে চলেছি। আমরা জানি না এই সমস্ত যে সমস্ত ঘটনা এখন ঘটছে, যে সমস্ত জট এখন রয়েছে, এই জটগুলো কি করে কাটানো হবে, এবং বিচার বিভাগ যেহেতু এখন সক্রিয়ভাবে এই বিষয়টি দেখছে, তারা এই জটিলতা কি করে কাটাবে সেটা এখন দেখার বিষয়, এবং সেটা খুব দ্রুত এই সময়ের মধ্যে কি করে কাটানো যাবে, এবং যাতে প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নিশ্চিত করা যায়, তাদের ভোটাধিকার, এবং অবৈধ ভোটারের নাম সঠিকভাবে বাদ দেওয়া যায়। এটা কি করে হবে আমরা জানি না। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আলোচনা করলাম, এবং ভবিষ্যতেও আমরা এরকম যদি পরিস্থিতি আবারও দেখি যে তাহলে নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো। কাজীদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান এবং তথ্যপূর্ণ বিশ্লেষণ আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। আগামী দিনেও আমরা আপনার কাছে আবার আসবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই অনুষ্ঠানটি দেখলেন সেটা তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন, এবং সেই সঙ্গে আরো আমাদের উৎসাহ যোগানোর জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।